ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হুসাইন সামি। বাংলাদেশ সবেমাত্র পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজটা শেষ করেছে, এরপর এখন দেশের মাটিতে প্র্যাকটিস সেশন চলছে, সেটা ইন্ডিয়া সিরিজকে কেন্দ্র করে। এবং কি পারফর্মার আমি যদি বলি তাহলে এক নম্বরে যে নামটা আসবে সেটা অবশ্যই মেহেদী হাসান মিরাজ, কারণ ম্যান অফ দ্য সিরিজ ছিলেন নিঃসন্দেহে মেহেদী হাসান মিরাজ। পাশাপাশি যদি আমরা দুই সিনিয়রের কথাও চিন্তা করি যে মেহেদী মিরাজের সাথে যে এই যে সাপোর্টিং বা এক্সপিরিয়েন্সের যে একটা গাইডেন্স আছে সেটা মুশফিকুর রহিম আর সাকিব আল হাসানও দুর্দান্তভাবে দিয়েছে এই সিরিজে। যদি বলি আমি কেন মেহেদী হাসান মিরাজের নামটা প্রথমে বললাম বলো তো? কেন? তোমার প্রতিবেশীতেই মেহেদী হাসান মিরাজ আজকে কথা বলেছেন। ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে ব্যাটিং অর্ডারে আরও উপরে খেলার সুযোগ চান মেহেদী হাসান মিরাজ। বোলিংয়ে এর মধ্যে নিজেকে প্রমাণ করা মিরাজ ব্যাট হাতে প্রতিভার শতভাগ প্রমাণ করে হতে চান বিশ্বসেরা অলরাউন্ডার। বয়স ভিত্তিক দল থেকে অধিনায়কত্ব করা এই অলরাউন্ডার স্বপ্ন দেখেন জাতীয় দলের নেতৃত্ব দেবারও। তবে আপাতত ভারত সফরে সেরাটা দিতে মরিয়া তিনি। হাসিনুর রহমানের রিপোর্ট। দর্শক, আজকে আমরা সঙ্গে পেয়েছি বাংলাদেশ দলের এই সময়ের সবচেয়ে ইনফর্ম অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে একটু কথা বলবো। মিরাজ, শুরুতেই একটু কংগ্রাচুলেশন পাকিস্তান পারফরমেন্সের জন্য। ইন্ডিয়া সিরিজ পাকিস্তানের পর নিশ্চয়ই আরও একটু ভালো এক্সপেকটেশন আপনাদেরও থাকছে, আমাদেরও থাকছে। মূল চ্যালেঞ্জটা কোথায় থাকবে? থ্যাংক ইউ। অবশ্যই চ্যালেঞ্জটা থাকবে, কারণ আপনি দেখেন যে পাকিস্তান সিরিজ আমরা যেভাবে খেলেছি সবার প্রত্যাশা বাড়িয়ে দিয়েছি। সো আমাদের ব্যাটাররা যদি আমরা রান করতে পারি, লাইক বড় ইনিংসগুলো খেলতে পারি, তাহলে আমাদের বোলারদের জন্য ইজি হয়ে যাবে। আপনি যখন আন্ডার-19-এ খেলেছিলেন তখন আপনি কিন্তু মিডল অর্ডারে রেগুলার ব্যাটিং করতেন, হয়তো ন্যাশনাল টিমে এসে সেই সুযোগটা হয় না, কিন্তু মিরাজ আস্তে আস্তে সেটা দেখিয়েছে যে তার ব্যাটার মিরাজের সামর্থ্য। আপনি কি এক্সপেক্ট করেন কিনা যে আরেকটু উপরের দিকে ব্যাটিং করা? এর আগে যারা মানে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার ছিল, অলরাউন্ডার, তারা কিন্তু সবাই ম্যাক্সিমাম উপরে ব্যাটিং করেছে। আপনি দেখেন যে জ্যাক ক্যালিস, ও কিন্তু নাম্বার 3-তে ব্যাটিং করে তারপর ও অলরাউন্ডার ছিল, এবং সাকিব ভাই উপরে ব্যাটিং করেছে এবং ব্যাটিং বোলিং দুইটাই ডমিনেট করেছে সবসময়। আমার জন্য একটু ডিফিকাল্ট 8 নম্বরে ব্যাটিং করে ডমিনেট করার, কারণ অনেক সিচুয়েশন এরকম থাকে, অনেক ভালো সিচুয়েশন থাকে, অনেক সময় আমি ব্যাটিং করার সুযোগ পাই না, আবার অনেক এরকম সুযোগ থাকে যে খারাপ সিচুয়েশনে পেশেন্ট হ্যান্ডেল করে খেলতে হয়। আমাদের দেশে মাশরাফি বিন মুর্তজা ক্যাপ্টেন ছিলেন, তামিম ইকবাল ছিলেন, সাকিব আল হাসান ছিলেন, কিন্তু তারা হয়তো ক্যারিয়ারের শেষ পর্যায়ে এখন শান্তর হাতে ব্যাটন উঠেছেন। কিন্তু আমরা ক্যাপ্টেন মেহেদী মিরাজকেও কিন্তু দেখেছি, যার অধীনে আন্ডার-19-এ বাংলাদেশ দুর্দান্ত খেলেছিল। তো সবারই এক্সপেকটেশন ছিল যে মিরাজ হয়তো ভবিষ্যতে ক্যাপ্টেন হবে। আপনি কিভাবে দেখেন বিষয়টা? যেহেতু আমি এজ লেভেলে সব লেভেলে আমি ক্যাপ্টেন্সি করেছি, সম্পূর্ণ বোর্ডের ডিসিশন। এখানে বোর্ডের যারা কর্মকর্তা আছে বা যারা প্রেসিডেন্ট আছে তাদের এটা সম্পূর্ণ ডিসিশন, এটা তো কারো হাতে না। যাকেই দেবে সেই পালন করার চেষ্টা করবে। যদি এরকম কখনো অপরচুনিটি আমার কাছে আসে, আমিও আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। থ্যাংক ইউ মিরাজ, সময় দেওয়ার জন্য। বেস্ট অফ লাক ভারত সফরের জন্য। দর্শক, মেহেদী মিরাজ যেটা বলছিলেন যে তিনি উপরের দিকে ব্যাটিং করতে প্রস্তুত, দায়িত্ব নিতে প্রস্তুত, প্রয়োজনে অধিনায়কত্বের গুণাবলীটাও দেখাতে চান যুব দলের মতোই জাতীয় দলেও। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টসপুর, শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। বাই দ্য ওয়ে, একটা ইনফরমেশন কিন্তু দিয়ে নেওয়া ভালো, সেটা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ টিম যে প্র্যাকটিস করছে সেটা কিন্তু লোকাল কোচদের আন্ডারে প্র্যাকটিসটা চলছে, কারণ যারা ফরেন কোচিং স্টাফস রয়েছেন বাংলাদেশ টিমের তারা 12 তারিখ দেশে আসবেন। সো এই সংক্রান্ত একটা ইনফরমেশন আমার মনে হয় যে দিয়ে দেওয়াটা ভালো, কারণ স্কিল ট্রেনিংয়ের যে কাজটা চলছে, সোহেল ইসলাম রয়েছেন পুরো ক্যাম্পটা পরিচালনা করছেন, তারেক আজিজ খান রয়েছেন যিনি পেস বোলারদেরকে নিয়ে কাজ করছেন। একটা উল্লেখযোগ্য বিষয় কিন্তু মঞ্জুরি আছে, সেটা হচ্ছে পাকিস্তান সিরিজে বাংলাদেশ যে ধরনের বল দিয়ে খেলেছে, আমি যদি আমাদের এই স্পোর্টস লাইভের সেটেই আছে একদম অরিজিনাল কুকাবুরা বল দিয়ে পাকিস্তান সিরিজটা বাংলাদেশ খেলেছে। নর্মালি যে কোনো সিরিজ বাংলাদেশ হোম সিরিজও কুকাবুরা বল দিয়ে খেলে, কিন্তু ইন্ডিয়াতে ব্যাপারটা কিন্তু ডিফারেন্ট। ইন্ডিয়াতে খেলতে হবে আসলে এসজি বল দিয়ে। সো আলটিমেটলি এই দুইটার বলের ধরনের পার্থক্য আছে, সিমের পার্থক্য আছে, এবং সেই সঙ্গে দুইটা বল গ্রিপ করার পার্থক্যের জায়গা আছে। হোপসো এক্সপেক্ট তো আমরা করি যে এখন যে স্কিল ক্যাম্পটা চলছে ডেফিনেটলি সেটা এসজি বলে প্র্যাকটিসের যে জায়গাটা, অর্থাৎ কুকাবুরা থেকে এসজি বলে কন্ট্রোলের জায়গাটা কেমন হওয়া উচিত সেগুলো নিয়ে হয়তো বা ন্যাশনাল টিম প্র্যাকটিস করছে বলে আমার কাছে মনে হয়। অবশ্যই আমাদের পেস ডিপার্টমেন্ট এখন যেই ভাবে আসলে তারা ডেভেলপড হয়েছে, আমার কাছে মনে হয় ছোটখাটো ব্যাপারগুলো অবশ্যই তারা মাথায় রাখবে।
ওয়েল অন দ্যাট নোট আরেকটা আপডেট দিতে চাই। পাকিস্তানের বিপক্ষে ইতিহাস করা জয়ের পর এবার বাংলাদেশের সামনে ভারত চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের প্রথম ধাপে যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ান ভিসা সেন্টারে নিজেদের আনুষ্ঠানিকতার স্বার্থে ক্রিকেটারদের ভিড়। সাকিব আল হাসান ব্যতীত একে একে আনুষ্ঠানিকতা সেরেছেন টেস্ট ও টি-20 দলের পুরো স্কোয়াড। দলের সঙ্গে ছিলেন নির্বাচক ও কোচিং স্টাফের বাকি সদস্যরাও। হঠাৎ করেই সোমবার দুপুরে যমুনা ফিউচার পার্কে তারার মেলা। ক্রিকেটের খবর রাখেন যারা, তারা হয়তো অনেক আগেই জানতেন, তবে সাধারণ মানুষের চোখের সামনে তাসকিন শান্তরা জাগালেন বিস্ময়। কৌতূহলী মানুষের ভিড়ে বাড়ল আইন শৃঙ্খলা বাহিনীর তোড়জোড়, যেখানে রীতিমতো তামিল নায়ক যেন তাসকিন আহমেদ। সাদা আলখেল্লা আর ঢেলা ঢেলা পোশাক আর চাইনিজ স্টাইলে এলেন। লাল গাড়িতে করে যাওয়ার আগে ভক্তদের ভালোবাসায় শিখত এই স্পিড স্টার। সেলফির আবদার মেটালেন ভক্তদের। পাকিস্তান সফর থেকে সদ্য দেশে ফেরা ক্রিকেটারদের পরের গন্তব্য ভারত। লাল ও সাদা বল দুই ফরম্যাটেই স্বাগতিকদের বিপক্ষে খেলতে উড়াল দেবে বাংলাদেশ ক্রিকেট দল। দুই টেস্ট সিরিজকে সামনে রেখে ভারতীয় ভিসার জন্য সোমবার ভারতীয় ভিসা সেন্টারে যান শামীম, নাসুম, নাইম ও রিশাদরা। অনুশীলন শেষে দুপুর 2টার পর যান ভারতীয় ভিসা সেন্টারে। বাংলাদেশি স্কোয়াড ঘোষণা না হলো টেস্ট ও টি-20 দলের ক্রিকেটাররা হাজির হয়েছেন ভিসা সেন্টারে। এদিকে ভারত সফরের আগে কোচ চান্ডিকা হাতুরে সিংয়ের ভিসাও নিশ্চিত হয়েছে। এছাড়া প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সহ বিসিবির কোচিং স্টাফের সদস্যরাও ছিলেন। অবশ্য হুট করেই এক্সিট গেট দিয়ে বের না হয়ে অন্য পথে বের হলেন মুশফিক রিয়াদরা। গণমাধ্যম কর্মীরা দেখা না পেলেও নিজেদের বায়োমেট্রিক সম্পন্ন করে দ্রুত কেটে পড়েন সিনিয়র ক্যাম্পেইনাররা। হালকা গ্রিন টি শার্টে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ছিলেন ফুরফুরে মেজাজে। ভক্তদের সেলফি আবদার মেটাতে গিয়ে পড়লেন বিপাকে। হাত ধরে টান দিলেন এক ভক্ত, আর তাতে কিছুটা বিরক্ত। টাইগাররা যখন ভিসার অপেক্ষায়, তখন শক্তিশালী দল নিয়ে তৈরি ভারত। 16 সদস্যের দলে ফিরেছেন ঋষভ পান্ত। বাংলাদেশের বিপক্ষে সবশেষ 2022 সালে টেস্ট খেলা এই উইকেট কিপার ব্যাটার ফিরবেন পাক্কা 2 বছর পর। চেন্নাই চিপকে বাংলাদেশ ভারত সিরিজের প্রথম টেস্ট শুরু হবে 19 সেপ্টেম্বর। দুইটি সিরিজের পরের ম্যাচ 27 সেপ্টেম্বর কানপুরে। ফারহান ইহসান, যমুনা স্পোর্টস, ঢাকা। কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে অভিষেক হলো সাকিব আল হাসানের। পয়েন্ট টেবিলের 2-এ থাকা সমারসেটের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে একে থাকা সারের হয়ে খেলছেন সাকিব আল হাসান। এক যুগ পর আবারও কাউন্টিতে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। শুরুতে 4-5 ম্যাচের জন্য খেলার কথা থাকলেও মাত্র 1 ম্যাচের জন্য সাকিবকে পেয়েছে সারে। তাতেই খুশি সবশেষ 2 আসরের চ্যাম্পিয়নরা। এক যুগ পর কাউন্টিতে ফিরেই উইকেট পেয়েছেন সাকিব, সেটাও তার বিখ্যাত আর্ম বলে। এর আগে উস্টারশায়ারের হয়ে 9টি 4 দিনের ম্যাচ খেলেছিলেন সাকিব আল হাসান। 450 বেশি রানের পাশাপাশি নিয়েছিলেন 42 উইকেট। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট দল সারের হয়ে অভিষেক হয়েছে সাকিব আল হাসানের, কিন্তু এখনও অনেকের মনে প্রশ্ন জাগছে, হঠাৎই কেন কাউন্টি ক্রিকেট লিগে খেলতে গেলেন সাকিব আল হাসান? দেশে না আসার জন্যই কি সিদ্ধান্ত? কেনই বা মাত্র একটা ম্যাচের জন্য সাকিবকে দলে নিয়েছে ঐতিহ্যবাহী ক্লাব সারে? চলুন জানার চেষ্টা করি সেই উত্তর। আজ থেকে সাকিব আল হাসানের কাউন্টি অভিযান শুরু হচ্ছে। সাকিব খেলছেন সারের হয়ে। কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন 1 এই মুহূর্তে টেবিল টপার সারে। তাদের খেলা সমারসেটের সাথে। সমারসেট 2 নম্বর কিন্তু পয়েন্ট টেবিলে। বুঝতেই পারছেন এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে, কেন সারের মতো ঐতিহ্যবাহী একটি ক্লাব মাত্র 1 ম্যাচের জন্য সাকিবকে দলে নিল? এর উত্তর আসলে দুটি। এই মুহূর্তে সারের 8 জন ক্রিকেটার ইংল্যান্ডের হয়ে খেলার ব্যস্ত। অর্থাৎ বুঝতেই পারছেন তাদের একটা প্লেয়ার স্বল্পতা আছে। সেই কারণেই দ্বিতীয় 2 নম্বর দলের সঙ্গে 1 নম্বর যখন দলের এই লড়াইটা স্বভাবতই খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে। এই জায়গায় আসলে সাই সুদর্শন নামে ভারতীয় যে ক্রিকেটার আছে তাকে নেওয়ার কথা ভেবেছিল সারে, কিন্তু ক্রিকইনফো বলছে যে দিলীপ ট্রফি খেলা বাধ্যতামূলক হওয়ার কারণে তিনি ফিরে গেছেন ভারতে। মূলত সেই কারণেই সাকিবকে নেওয়া। সাকিবকে আসলে 4-5 ম্যাচের জন্যই নেওয়ার ইচ্ছে ছিল সারের, কিন্তু যেহেতু ভারতের বিপক্ষে টেস্ট খেলা আছে বাংলাদেশের, সেই অর্থেই সেই জায়গাতে আসলে একটা ম্যাচের জন্য সাকিবকে নেওয়ার বিষয়টাতে তাদের ভাবতে হয়েছে। অনেকে হয়তো বিভিন্ন বর্তমান পরিস্থিতিতে সাকিবের বিরুদ্ধে যে মামলা আছে অনেক কিছুই সমীকরণ মেলানোর চেষ্টা করবেন, তবে সারের যে ডিরেক্টর আছে তিনি কিন্তু নিশ্চিত করেছেন সাকিবকে তারা অনেক আগে থেকেই নেওয়ার কথাটা ভেবেছিলেন। এবং সমারসেটের সাথে যেহেতু তাদের টাইটেল কন্টেন্ডারের একটা ম্যাচ, এই ম্যাচ যদি সারে জিতে যায় তারা শিরোপা লড়াইয়ে অনেকটাই এগিয়ে যাবে। সেই জায়গায় সাকিবের যে এক্সপিরিয়েন্স এবং দলে যে তাদের একজন স্পিন অলরাউন্ডারের ঘাটতি, সেটা কিন্তু
খুব ভালোভাবেই সাকিবের মাধ্যমে তারা পূরণ করতে চান এবং যেই মাঠে খেলা হবে টনটনের যে উইকেটে 2019 বিশ্বকাপে এই ভেন্যুতেই কিন্তু সাকিব আল হাসান সেঞ্চুরি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, অর্থাৎ এই গ্রাউন্ডটাতে সাকিবের অতীত ট্র্যাক রেকর্ডও কিন্তু ভালো। এছাড়াও এর আগে সবশেষ যখন সাকিব কাউন্টি খেলেছিলেন 9টি ম্যাচ খেলেছিলেন, 400-র বেশি রান নিয়েছিলেন, উইকেটও পেয়েছিলেন বেশ কিছু, অর্থাৎ সাকিবের কাউন্টি পারফরমেন্স কিন্তু খুব ভালো এবং এই মুহূর্তে টেস্টে ব্যাট হাতে ততটা ছন্দে না থাকলেও সাকিবের বোলিংটা কিন্তু বেশ ভালো হচ্ছে, বিশেষ করে সবশেষ পাকিস্তান সফরে। অর্থাৎ এই ম্যাচটা যেমন সাকিবকে ভারত সফরের জন্য প্রস্তুত হতে অনেক সহায়তা করবে, তেমনি কিন্তু সারেরও সাকিব আল হাসানের এই সার্ভিসটা খুব প্রয়োজন ছিল। আশা করব সাকিব দুর্দান্ত একটি ম্যাচ খেলবেন এবং বেশ ভালো প্রস্তুতি নিয়ে ভারত সিরিজে খেলতে যাবেন। হাসানুর রহমান, যমুনা স্পোর্টসম্যান শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে সোমবার সকালে দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। সফর শেষে বাংলাদেশের ঝুলিতে এক জয়ের বিপরীতে আছে একটি হার। প্রস্তুতির ঘাটতি, সেই সাথে প্রতিকূল আবহাওয়ার পাশাপাশি শেষ মুহূর্তে হাল ছেড়ে দেওয়ার প্রবণতায় হারের মূল কারণ হিসেবে দেখছেন দলের ম্যানেজার আমির খান। সেই সাথে বিশ্বনাথ ও রাকিবের অনুপস্থিতি বাংলাদেশকে ভুগিয়েছে বলেও জানান দলের সহ অধিনায়ক তপু বর্মন। বাংলাদেশের সঙ্গী আরও একটি থিমপুতু স্মৃতি। প্রতিশোধটাও ঠিকঠাক নেওয়া হলো না বাংলাদেশের। যে ভুটানের কাছে 2016 সালে হেরে প্রায় 2 বছরের জন্য নির্বাসিত হয়েছিল জামাল তোপুরা, সেই ভুটানের বিপক্ষেই এক জয়ের বিপরীতে আরও একটি হারের লজ্জা নিয়ে দেশে ফিরেছে ক্যাবরেরা শিষ্যরা। সোমবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় লাল সবুজ প্রতিনিধিদের বহনকারী বিমান। প্রথম ম্যাচে মুরসালিনের গোলে কষ্টার্জিত জয়, তবে দ্বিতীয় ম্যাচেই মুদ্রার উল্টোপিঠ দেখল বাংলাদেশ। এলোমেলো খেলা, নিষ্প্রাণ ফুটবল, সেই সাথে গোলের সুযোগ তৈরি করেও কাজে না লাগাতে পারা, সবই ছিল দ্বিতীয় ম্যাচে। সেই সাথে দেখা মিলল লাল সবুজের চিরায়ত রূপ। শেষ মুহূর্তে হাল ছেড়ে দেওয়ার খেসারত দিতে হয়েছে পুরো দলকে। তবে যত তাড়াতাড়ি সম্ভব এই দুর্বলতা কাটিয়ে ওঠার তাগিদ দেন জাতীয় দলের ম্যানেজার আমির খান। এই যে জিনিসটা আজকে থেকে না, অনেক দিন ধরে আমরা লাস্ট সময়টায় যেই দেখা যাচ্ছে যে আমরা থাকতে পারছি না। তো এখানে আমাদের লিগ খেলা থেকে নিয়ে শুরু করে আমাদের মধ্যে যে খেলাগুলো হয় সেটাকে আমার মনে হয় ডেভেলপমেন্ট করা উচিত এবং এটা যতদিন না হবে ততদিন এই মেন্টালিটি থেকে আমরা বেরোতে পারবো না। প্রথম ম্যাচে জয় ছিনিয়ে আনলেও দ্বিতীয় ম্যাচে হারের পেছনে রক্ষণভাগের ভুলকেই দায়ী করছেন দলের কোচ হেভিয়ার ক্যাবরেরা। আর তাতেই ক্লিনশিট থাকা এবং রেটিং পয়েন্ট বাড়িয়ে নেওয়ার কোনো লক্ষ্যই পূরণ হলো না তপু মুরসালিনদের। প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় ছিল না বলেও মনে করছেন ক্যাবরেরা। তবে দুঃস্মৃতি পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে চান এই কোচ। খুবই হতাশাজনক। প্রথম ম্যাচে জয়ের পর রক্ষণের ভুলে দ্বিতীয় ম্যাচ হেরেছি। এই ভুলটা না করলে আমরা অন্তত ড্র নিয়ে ম্যাচটা শেষ করতে পারতাম। পয়েন্ট হারিয়েছি আমরা, তবে ভুটান বেশ ভালো খেলেছে। ভুল থেকে শিক্ষা নিয়ে এখন পরের উইন্ডোর জন্য প্রস্তুতি নিতে হবে। চোটের কারণে দ্বিতীয় ম্যাচে দলে ছিলেন না রাকিব হোসেন এবং বিশ্বনাথ ঘোষ। তাদের জায়গায় যাদের উপর ভরসা করা হয়েছিল তারাও নিজেদের মেলে ধরতে ব্যর্থ হন। তাই তো রাকিব বিশ্বনাথের অনুপস্থিতি দল টের পেয়েছে বলে মনে করছেন সহ অধিনায়ক তপু বর্মন। ডেফিনেটলি অভাবটা তো অবশ্যই আমরা বুঝতে পেরেছি, কিন্তু ন্যাশনাল টিম সবাই সবার জায়গায় চেষ্টা করে এবং তারা দুইজন থাকলে হয়তো অন্যরকম হতো, কিন্তু এখন তারা নাই, এটা আমাদের মানতে হবে এবং আমরা সেভাবে ট্যাকটিস এবং গেম প্ল্যান অনুযায়ী নেমেছিলাম, কিন্তু এন্ড অফ দ্য ডেতে আমরা গোল কনসিড করেই হেরে যাই। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা। 2025 সালে নিজেদের পঞ্চম শিরোপার পথে টিম আর্জেন্টিনা। শেষ 4 বছরে আলবিসেলেস্তাদের জিতেছে 4টি শিরোপা। 2021 সালে 28 বছর পর কোপা আমেরিকার শিরোপা জিতে আর্জেন্টিনা। 2022 সালে ফিনালেসেমায় ইউরো চ্যাম্পিয়ন ইটালিকে হারায় আকাশী সাদারা। 23-এ ফ্রান্সকে হারিয়ে 36 বছর পর জেতে বিশ্বকাপ। সর্বশেষ 24-এর কোপা আমেরিকার শিরোপাও গিয়েছে মেসি ডি মারিয়াদের দেশে। 2025 সালেই দেখা মিলতে পারে পঞ্চম মেজর ট্রফির। 4 বছর ধরেই শিরোপার জয়রথ চলছে আর্জেন্টিনার। কোপা আমেরিকা, ফিনালিসিমা, বিশ্বকাপ, ফের কোপা আমেরিকা। এ যেন এক দুর্বার আকাশী নীলের বিজয় মিছিল। পুরো ফুটবল বিশ্ব বুঁদ হয়ে আছে আর্জেন্টিনা বন্দনায়। 2021 সালে কোপা আমেরিকার শিরোপা জিতে আর্জেন্টিনা। শেষ হয় 28 বছরের শিরোপা খরা। ব্রাজিলের মাটিতে ব্রাজিলকে 1-0 গোলে হারিয়ে শিরোপা জয় করে মেসিরা। এরপরেই একের পর এক ট্রফি জয়। শেষ 4 বছরে তারা ম্যাচ হেরেছে মাত্র 2টি, বিপরীতে জিতেছে 4টি শিরোপা। আর্জেন্টিনার কোপা আমেরিকা এবং ইতালি ইউরো জয়ের পর আলোচনা হয় ফিনালিসিমা আয়োজনের। 1993 সালে শেষবার দক্ষিণ আমেরিকা ও ইউরোপের শিরোপাজয়ী দলের মধ্যে হয় এক ম্যাচের প্রতিযোগিতা। সে সময় ডিয়েগো ম্যারাডোনার সংযোগ ছিল ইতালি ও আর্জেন্টিনা দুই দেশের সঙ্গেই।
2022 সালের 1 জুলাই ইংল্যান্ডে বসে ফিনালিসিমার আসর। একই বছর কাতারে হয় বিশ্বকাপের আসর। কাতারের দোহায় লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে পেনাল্টিতে হারিয়ে 36 বছরের অধরা বিশ্বকাপ জেতে স্কালোনির শিষ্যরা। এরপর 2024 সালে কোপা আমেরিকা শিরোপাও জয় করে আর্জেন্টিনা। এবছর ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে স্পেন। সময় সংকটের কারণে ফিনালিসিমার ম্যাচ আয়োজন নিয়েছিল নানা প্রশ্ন। চলতি বছর থেকেই বাড়ছে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের সংখ্যা। সেই সঙ্গে ফিফা ক্লাব বিশ্বকাপে দল আর ম্যাচ সংখ্যাও বেড়েছে অনেকটা। সব মিলিয়ে দুই মহাদেশীয় সেরার ম্যাচ নিয়েছিল বড় রকমের সংখ্যা। তবে শেষ পর্যন্ত 2025 সালের মার্চে ফিনালিসিমার ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন, এমনটা জানিয়েছেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন ফুটবলের বিশ্বস্ত সাংবাদিক গ্যাস্টন এদুল বিষয়টি নিশ্চিত করেছেন। তাই তো আর্জেন্টাইন ভক্তরা স্বপ্ন দেখতেই পারেন আরও একটা শিরোপার। ফারহান ইহসান, যমুনা স্পোর্টস। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।